আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ দেখব। সেটা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের যেই যত লার্ভা দশা আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো আশা করি এই প্রশ্নটা যদি তোমরা দেখে যেতে পারো তাহলে হচ্ছে তোমরা তোমাদের ভার্সিটি বা মেডিকেল বা এইচএসসি লেভেলে একটা প্রশ্ন হলেও বা ২ টা প্রশ্ন হলেও কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো দেখো যে পরিফেরা এটাকে হচ্ছে ভাগ করলে আমরা পরিফেরা যদি লার্ভা দশা দেখি তাহলে আমফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। নিডারিয়ার ক্ষেত্রে পলিনিডারিয়া বিষে মরে তাহলে পলিপ দশা, মেডুসা দশা, প্লানুলা দশা মানে প্লানুলার লার্ভা দশা। প্লাটিহেলমিনথেস, রেডিয়া, সিস্টি সার্কাস, সার্কারিয়া, স্পোরোসিস্ট আর মিডসিডিয়াম। তো এটা আমরা মনে রাখার টেকনিক মনে রাখছিলাম রাইদা, সার্কাস ও সৃষ্টি সার্কাস ও স্পোর্টস পছন্দ করে। তাহলে রেডিয়া, সার্কারিয়া, সৃষ্টি সার্কাস, স্পোরোসিস্ট আর মিডসিডিয়াম। এর পরবর্তী দেখো নেমাটোডা। এটা ক্ষেত্রে আমরা দেখবো যে র্যাবিড ডিটির মাইক্রোফাইলিরিয়া রোগ আছে, তাহলে র্যাব ডিটি ফর মাইক্রোফাইলিরিয়া এবং বলছিলাম মাইক্রোফাইলিরিয়ার জন্য কিন্তু গোদ রোগ হয়। মলাস্কার জন্য আমরা ট্রোকোফোর ভ্যালিচার গ্লাচিডিয়াম। এটা মনে রাখছিলাম যে ভোলা টাকলার গুল খায়, ভোলা টাকলা গুল খায়, তাহলে ট্রোকোফোর ভ্যালিচার গ্লাচিডিয়াম। অ্যানিলিডার ক্ষেত্রে মনে রাখবা ট্রোকোফোর। আর্থ্রোপোডার ক্ষেত্রে আর্থ্রোপোডা যদি আমি একটু বলি, এটা একটু বিস্তীর্ণ আলোচনা আছে। তো আর্থ্রোপোডা আপাতত একটা দশা থাকে যে লার্ভা দশা, পিউপা দশা, নিম দশা, ঠিক আছে? ওকে। তো আর্থ্রোপোডার ক্ষেত্রে আসলে এটা যদি তুমি ঘাস ফড়িং পড়বে তখন আসলে জানতে পারবা যে এটার ক্ষেত্রে দুইটা যে রূপান্তর হয়। একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। হ্যাঁ, তো সম্পূর্ণ রূপান্তর কার হয়, যেমন হচ্ছে আমাদের প্রজাপতি, হ্যাঁ, প্রজাপতি এগুলো হচ্ছে দেখা যায় সম্পূর্ণ রূপান্তর হয়। আর অসম্পূর্ণ রূপান্তর যেটা আছে অসম্পূর্ণ, সেটা মনে করো যে ঘাস ফড়িং। কারণ ঘাস ফড়িংয়ের হচ্ছে পাঁচবার মানে খোলস মোচন হয়। সেই পাঁচবার খোলস মোচন হওয়ার জন্য এর ছোট অবস্থায় ডানা এবং জননাঙ্গটা থাকে না, কিন্তু পরবর্তীতে সে ডানা জননাঙ্গ থেকে যায়। ঠিক আছে? ডানা জননাঙ্গ মানে তৈরি হয় আর বাকি সব কিছুই তার সেম থাকে, এই জন্য তার অসম্পূর্ণ রূপান্তর। অর্থাৎ তার ফেস সম্পূর্ণ অসম্পূর্ণ রূপান্তর বলতে আসলে বোঝায়, মনে করো যে আমরা মানুষের ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের মানুষের ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর হয় কেন? আমরা ছোটবেলায় যেরকম দেখতে ছিলাম বড় হয়েও কিন্তু সেরকমই দেখতে আছি, অর্থাৎ আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারগুলো শুধু চেঞ্জ হয়েছে। হাতটা ছোট ছিল, ওটা বড় হয়ে গেছে। আমাদের মুখ খালি ছিল, এখন দাড়ি হয়ে গেছে। ভয়েসটা চিকন ছিল, এখন মোটা হয়ে গেছে। চুল ছোট ছিল, বড় হয়ে গেছে। হাত পা বড় হয়ে গেছে। ফিজিক্যাল ম্যাচিউরিটি আসছে। ঠিক আছে? সেই সব রূপান্তরকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর, অর্থাৎ সেখানে বেশি কিছু চেঞ্জ হয় নাই। তো সম্পূর্ণ রূপান্তর মানে বোঝায় যে তার দেহে তার জীবনের একটা পর্যায়ে সে হচ্ছে একরকম দেখতে ছিল, কিন্তু যখন অ্যাডাল্ট ফেসে সে দেখতে আরেক রকম হয়ে গেছে, সেটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। যেমন প্রজাপতি প্রথমে শুঁয়োপোকা ছিল, সেখান থেকে প্রজাপতি হয়েছে। আর সম্পূর্ণ রূপান্তর যেমন ঘাসফড়িং বা মানুষের রূপান্তর, এগুলো সবগুলোই কিন্তু ভাই হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। আবার সম্পূর্ণ রূপান্তর আরেকটা দিতে পারো, যেটা হচ্ছে ব্যাঙের রূপান্তর। ব্যাঙ প্রথমে লার্ভা দশায় ছিল, তারপর সেখান থেকে সম্পূর্ণ ব্যাঙ হয়েছে। তো এবার মনে রাখতে পারো, বুঝছো? তাহলে আশা করি বুঝাইতে পারছি। এরপর দেখো একাইনোডার্মাটা। এখানে অনেক জিনিস লেখা হয়ে গেছে, এগুলো একটা আমরা মুছে দেই। ওকে। এর পরবর্তীতে দেখো একাইনোডার্মাটা মনে রাখবা অরিওকুলারিয়া, বাইপিনারিয়া, একাইনোকিটাস, আফিওকিটাস। মনে রাখার টেকনিক সহ দেখাই দেই যেহেতু তোমাদের সুবিধা হবে তাইলে। দেখো, এটা মনে রাখবা বড় পোনা আছে একটা গ্রামের বাসায়, যখন আমরা যাই তখন সেখানে বড় বড় পোনা থাকে। মানে চাউল ঝাড়ার জন্য কুলা থাকে, আফিম গাছ এবং কিট গাছ থাকে, একাইনোডার্মাতে থাকে। তাই এখানে অনেক বড় পোনা আছে আর কুলা আছে, আফিম আর কিট গাছ আছে এবং একাইনোকিটাস আছে। তাহলে বাইপিনারিয়া, অরিওকুলারিয়া, আফিওকিটাস, একাইনোকিটাস। বা এভাবে মনে রাখতে পারো রিয়া রিয়া কিটাস কিটাস। তাহলে হচ্ছে এভাবে রিয়া রিয়া কিটাস কিটাস তুমি যেভাবে মনে রাখতে পারো আর কি। তারপর হচ্ছে দেখো যে ইউরোকর্ডাটা আর অ্যামফিবিয়া। আগে কিন্তু আমি এই জিনিসগুলো তোমাকে আগেই আমি ক্লাসে বলে দিছি যে ইউরোকর্ডাটা এবং অ্যামফিবিয়া এটা ট্যাডপল নামক লার্ভা দশা থাকে। মিগজিনি এবং পেট্রোমাইজন্টিটা, এটা যদি দেখো যে মিগজিনি পেট্রোমাইজন্টিটা এরা ক্ষেত্রে কোনো রকম লার্ভা দশা থাকে, সরি কী বলতেছি, মিগজিনি এবং পেট্রোমাইজন্টিটা। মিগজিনির অপর নাম হচ্ছে হ্যাকফিশ এবং পেট্রোমাইজনের অপর নাম ল্যাম্প্রে, আমি ক্লাসে অলরেডি বলে দিছি। এবং মিগজিনিকে আরেকভাবে ডাকা হয়, সেটা স্লাইমিল নামে কিন্তু ডাকা হয়, আমি এগুলো সবগুলো ক্লাসে বলে দিছি। ক্লাসগুলো দেখে আসো, বুঝে যাবা। স্লাইমিল। হ্যাঁ, তো এর ক্ষেত্রে কোনো লার্ভা দশা নেই এবং এর ক্ষেত্রে একটা লার্ভা দশা থাকে যেটাকে আমরা বলতে পারি অ্যামোসিড নামক লার্ভা দশা থাকে। ঠিক আছে? অ্যামোসিড লার্ভা দশা থাকে। এবং সেকেন্ডলি আরেকটা কনফিউশন, আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমি যখন পার্থক্য পড়িয়েছিলাম আমি তোকে প্রমাণ সহ দেখিয়ে দিই কোথায় আমি তোমাদের পড়াইছি। আসো, ক্লাস দেখলেই বুঝে যাবা। দেখো এগুলো আমার অনেক আগের নোট করা, যখন আমি
ইন্টার একবারে ফার্স্ট ইয়ারে পড়ি শুরুর দিকে, তখন এগুলো আমি লোড করছি ইসলাম আসলে কিন্তু খুবই খারাপ হয়েছে লেখাগুলো, কোনো মতে শুধু লোড করছি ক্লাস দেখে কোনো মতে। সেটা দেখো আসলে নিজে নিজে বানানো হয়েছে, খুব দ্রুত করছি। দেখো রেপটিলিয়া ক্ষেত্রে কিন্তু কোনো লার্ভা দশা থাকে না। কেন লার্ভা দশা থাকে না? এদের ক্ষেত্রে 4টা ভ্রূণীয় ঝিল্লি থাকে, অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুমথলি, অ্যালান্টয়েড। তার মানে আমরা যদি এখানে একটু লিখি যে আমাদের রেপটিলিয়া এদের ক্ষেত্রে কিন্তু কোনো লার্ভা দশা থাকে না। কারণ কি? এদের 4টা স্তর থাকে, অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যালান্টয়েড, কুসুমথলি। এখানে যে আমাদের ইয়োক স্যাক আছে, সেই ইয়োক স্যাকের ক্যারেক্টার বলা হয় যে মেরিস্টেম বলা হয়। এটা মেডিকেলে মনে একবার আসছিল মোস্ট প্রবাবলি, মেরিস্টেম ভাজক। হ্যাঁ, এখান থেকে হচ্ছে মনে করো মেরিস্টেম হিসেবে কাজ করে। এটা আমাদের সময় মানে মেডিকেলে আসছিল এই প্রশ্নটা 25-26-এ। যাই হোক, সো মেরিস্টেম ভাজক টিস্যু, এটা ভাজক টিস্যু হিসেবে কাজ করে ইয়োক স্যাক। হ্যাঁ, এই তথ্যটা মাথায় রাখবা। এই ছোটো ছোটো তথ্যগুলো একটু তোমাকে পড়ে ফেলতে হবে, তাহলে তোমাদের জন্য ভার্সিটি, মেডিকেল অ্যাডমিশন যেটাতে বলো, হোয়ার এভার ইউ ওয়ান্ট টু গো, ইট উইল হেল্প আ লট। ঠিক আছে, কোরিলেট করে পড়তে হবে। ইয়োক স্যাক এটা মেরিস্টেম ভাজক টিস্যু হিসেবে কাজ করে, এখানে বিভাজন সৃষ্টি হয়। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। সো ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা। সো এই অধ্যায় আজকেই শেষ করে দিচ্ছি। অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।